আসসালামু আলাইকুম। লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি বলেছিলাম যে আমাদের জব ইংলিশ বইয়ে প্রথমেই যে 101টা রুলস আছে, যে এখান থেকে আপনারা যে কোনো চাকরির পরীক্ষায় মোটামুটি 70 থেকে 80% কমন পাবেন, আর বাকি তো আলোচনা আছে। বাট আমরা প্রথমেই আমাদের বইয়ের শুরুতেই আমরা 101টা রুলস নিয়ে আলোচনা করেছি। এই যে মোস্ট ইম্পর্টেন্ট 101 রুলস। তো আমরা এর আগে এগুলোর উপরে ভিডিও দিয়েছিলাম, 17টা রুলস নিয়ে আলোচনা করেছি, 16টা আর কি। সবাই মোটামুটি সাড়া দিয়েছেন, ভালো লেগেছে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা 18 নম্বর থেকে শুরু করব। তো সবগুলো রুলসই এই জব ইংলিশ বই থেকেই নেওয়া। এই বইটা মূলত প্রাইমারি নিবন্ধন দ্বিতীয় তৃতীয় শ্রেণীর সকল চাকরির পরীক্ষায় আপনারা মোটামুটি এখান থেকে অনেক বেশি কমন পাবেন, কারণ এই সমস্ত সিলেবাসে রচিত। তো বইটা সারা বাংলাদেশে পাওয়া যাচ্ছে, আপনারা বইটা দেখতে পারেন। এখন আসেন, আমরা আজকে মূলত আলোচনা করব 17 নম্বর রুলস থেকে। তো 17 নম্বর রুলসটা দেখেন যে পজিটিভ ভার্ব, যেটাকে বলা হয় প্রযোজক ভার্ব। তো পজিটিভ ভার্ব কি আগে আপনাকে এটা জানতে হবে, তারপরে এটা থেকে বিগত সালে চাকরি পরীক্ষার যে কোয়েশ্চেনগুলো আছে আমরা ওগুলো দেখব। এখন আসেন, আমি যদি আপনাদেরকে নর্মাল একটা এক্সাম্পল দিই, যে মাদার ওয়াক্স। আবার আমরা যদি বলি যে মাদার ওয়াক্স দ্য বেবি, দুটো কথা বললাম, যে মাদার ওয়াক্স, আর বললাম যে মাদার ওয়াক্স দ্য বেবি। দেখেন প্রথমটার হতেছে মাদার ওয়াক্স, মা হাঁটে বাংলা, আর দ্বিতীয়টা মাদার ওয়াক্স দ্য বেবি, মানে মা শিশুটিকে হাঁটায়, মানে মা শিশুটিকে হাঁটায়। তো কি বুঝতেছেন, প্রথম বাক্যে সরাসরি বলা হচ্ছে যে মা হাঁটে, আর দ্বিতীয় বাক্যে বলা হচ্ছে মাদার ওয়াক্স দ্য বেবি, মা শিশুটিকে হাঁটায়। দেখেন শিশুটিকে হাঁটানোর কাজ করতেছে মা। এই বাক্যে দেখেন সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। আপনাকে এটাকে বুঝতে হবে যে পজিটিভ ভার্ব কি, সাবজেক্ট অবজেক্ট আর এটা ভার্ব। তো দেখেন যে এখানে এই বাক্যে কী করতেছে, প্রথম বাক্যে মাদার ওয়াক্স, মা হাঁটতেছে, মা হাঁটে, আর তৃতীয় বাক্য হচ্ছে মাদার ওয়াক্স দ্য বেবি, মানে মা কী করতেছে, এই হাঁটার কাজটি মা কাকে দিয়ে করে নিচ্ছে, অবজেক্টকে দিয়ে। হাঁটার কাজটি মা অবজেক্টকে দিয়ে করে নিচ্ছে। মা না হেঁটে মা কাকে হাঁটাচ্ছে, এখানে কাজটি কী করতেছে, বেবি। এই জন্য বলা হচ্ছে যে সংজ্ঞাতে দেখেন যে ভার্বের মাধ্যমে সাবজেক্ট অবজেক্ট দিয়ে কাজ করিয়ে নেয় তাকে পজিটিভ ভার্ব বলে। যে ভার্ব এর মাধ্যমে সাবজেক্ট অবজেক্ট দিয়ে কাজ করিয়ে নেয় তাকে পজিটিভ ভার্ব বলা হয়। যেমন মাদার ওয়াক্স দ্য বেবি, মা শিশুটিকে হাঁটায়, মানে হাঁটতেছে শিশুটি, কিন্তু এই কাজটি কী করে, মানে কাকে দিয়ে করে নিচ্ছে, মা একটি কাজ করে নিচ্ছে শিশুটিকে দিয়ে, মানে শিশুটিকে সে হাঁটাচ্ছে। তো এখন দেখেন যে আমাদের এক্সাম্পল কিন্তু এটা ছিল যে মাদার ওয়াক্স দ্য চাইল্ড, মা শিশুটিকে হাঁটায়। তো এটা ছিল কি, এই যে ভার্বটা এরকম যদি হয় যে কোনো একটা ভার্ব যেটা কি নিজে কাজ না করে, মানে সাবজেক্ট নিজে না করে, ওই ভার্বের মাধ্যমে আরেকজনকে দিয়ে কাজটা করে নিচ্ছে, ওইটাই হবে পজিটিভ ভার্ব। এরকম কিছু পজিটিভ ভার্বের এখানে দেখেন উদাহরণ দেওয়া আছে, যেমন ফ্লাই হতে সিম্পল ভার্ব, আর নর্মাল বাক্যে ফ্লাই সিম্পল ভার্ব হিসেবে ইউজ হবে। আর যদি সে পজিটিভ ভার্ব হিসেবে ইউজ হয় তাহলে তার অর্থ হয়ে যাবে উড়ানো। নর্মালি ফ্লাই মানে ওড়া, আর পজিটিভ ভার্ব হিসেবে বসলে এটা হয়ে যাবে উড়ানো। যেমন এটা ছিল কি, ওয়াক্স মানে হাঁটা, নর্মাল বাক্যে মাদার ওয়াক্স, মা হাঁটে, কিন্তু এখানে কিন্তু হয়ে গেছে কি হাঁটানো। ওয়াক্স মানে কি, এই যে হাঁটানো। মুভ মানে নড়া নর্মালি, আর মুভ মানে কি নড়ানো। তো আপনারা বুঝতে পারছেন যে পজিটিভ ভার্বগুলো কীরকম। এখন আসেন যে আমরা পজিটিভ ভার্বের আরও কিছুই দেখব। তারপরে দেখেন যে কিছু কিছু ভার্বের আলাদা পজিটিভ ফর্ম আছে, অর্থাৎ সরাসরি একটা ভার্ব নর্মাল হিসেবে ইউজ হতে হয় পারে, আবার পজিটিভ ভার্ব হিসেবেও ইউজ হতে পারে, জাস্ট অর্থটা চেঞ্জ হবে। আবার কিছু কিছু ভার্বের আলাদা পজিটিভ ফর্ম আছে, যেমন লার্ন মানে নিজে দেখা, লার্ন মানে হচ্ছে নিজে দেখা, কিন্তু টিচ মানে নিজে শেখা, লার্ন মানে নিজে শেখা, আর টিচ মানে অন্যকে শেখানো। এই জন্য দেখেন আমরা যখন বাক্য রচনা করি বা বাক্য কোনো সময় ট্রান্সলেশন করি, তখন আমাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে আই লার্ন মানে আমি শিখি, এটা বলতে পারি, বাট আই লার্ন ইউ আমি কিন্তু এটা বলতে পারি না, কারণ তাহলে বলতে হবে আই টিচ ইউ,
এখানে দেখেন অন্যকে যদি শেখানো অর্থে ব্যবহৃত হয় তখন আপনাকে টিচ ব্যবহার করতে হবে, এটা তখন হবে কি পজিটিভ ভার্ব। এই যেটি আমি সংজ্ঞা কিন্তু এটাই বলা আছে যে ভার্ব সাবজেক্ট, যে ভার্বের দ্বারা সাবজেক্ট অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয়। তো দেখেন আপনি এটা কিন্তু আপনি খুব সহজে বুঝতেছেন, যেমন সি মানে নিজে দেখা, আর শ মানে অন্যকে দেখানো। শ আপনি যদি অন্যকে, যেমন আই সি এ বার্ড, আমি যদি বলি যে আই সি এ বার্ড, আমি একটি পাখি দেখি, কিন্তু অন্যকে দেখানো আই শ এ বার্ড টু ইউ, মানে আমি তোমাকে একটি পাখি দেখাই বা দেখাবো, যেরকম একটাই করেন ওইভাবে আপনার হয়ে যাবে। যেমন রিমেম্বার মানে নিজে স্মরণ করা, আর রিমাইন্ড মানে অন্যকে স্মরণ করানো। তার মানে সাক মানে স্তনপান করা, আর সাকেল মানে স্তনপান করানো। ইট মানে খাওয়া, আর ফিড মানে অন্যকে খাওয়ানো। এখন আমরা এগুলো যদি আরও কিছু আছে দেখেন যে এখানে আরও আছে আমাদের বইটার মধ্যে খুব মানে সুন্দরভাবে সাজানো দেওয়া আছে যে কোনগুলো পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এটা নর্মাল ভার্ব, এটা যেমন ড্রিঙ্ক মানে নিজে পান করা, আর ড্রিঙ্কস মানে অন্যকে করানো। নো মানে নিজে জানা, আর ইনফর্ম মানে অন্যকে জানানো। এগুলো কিন্তু আমরা নর্মালি কি পার্থক্য কিন্তু আমরা বুঝি না অনেক সময়, যে নিজে জানা অর্থে এখানে আপনার নো ইউজ করতে হবে, বাট অন্যকে যদি ইনফর্ম করা তো এটা। তো আমরা মনে করি যে একটা রচনা লেখে বা একটা কিছু লেখে ভাবি যে না এটা মনে হয় সব কিছু আমরা কারেক্ট লিখছি, যে এই যে দেখেন সামান্য কিন্তু ডিফারেন্স না, ডিফারেন্স কিন্তু হিউজ পরিমাণ। তারপর ড্রাইভ মানে দেখেন নিজে ডুবে যাওয়া, আর ডিপ মানে অন্যকে ডুবানো। এখন আসেন যে এগুলা না আমি কিছু নিজে মানে লিখে রেখেছি এক্সাম্পল, তাহলে আরও বুঝবেন যে পজিটিভ ভার্বটা কত সহজ। দেখেন মাদার ইটস রাইস, মাদার ইটস রাইস, মা ভাত খায় বা মা খায়, একটা কথা বলতে পারেন। কিন্তু দেখেন মাদার ফিডস আর বেবি, মা শিশুটিকে খাওয়ায়। দেখেন খাওয়ার কাজটি কে করতেছে? শিশু, কিন্তু মা শিশুটিকে দিয়ে খাওয়ার কাজ করিয়ে নিচ্ছে। এই জন্য এইটা হচ্ছে কিন্তু পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে ফিডস। আমাদের এখানে দেওয়া ছিল যে ফিডস মানে এই যে পজিটিভ ভার্ব, এখানে ইট, এই যে আমাদের এখানে দেখেন যেখানে ছিল যে ইট মানে খাওয়া, আর ফিড মানে অন্যকে খাওয়ানো। তো পজিটিভ ভার্বের যে ফর্মগুলো আপনারা এগুলো দরকার হলে মুখস্থ করে ফেলবেন, কারণ পরীক্ষায় এগুলো আসে। কীভাবে আসে আমি এগুলো দেখাবো। তারপর আমি আরও কিছু এক্সাম্পল দেখাই, যে মাদার ওয়ার্কস, এটা আমি দেখিয়েছি। তো মাদার ওয়ার্কস আর বেবি, কিন্তু এখানে কিন্তু পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, এখানে ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, ইনট্রানজিটিভ। এরপরে দেখেন ওয়াটার বয়েলস, ওয়াটার বয়েলস পানি ফোটে, নীরা বয়েলস ওয়াটার। দেখেন একই কিন্তু এটাও ভার্ব এটাও, কিন্তু এখানে কি হিসেবে ব্যবহৃত হচ্ছে? এখানে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত। এখানে পানি ফোটে, সে একা ফুটতেছে, কিন্তু নীরা বয়েলস ওয়াটার, নীরা পানিকে ফুটাচ্ছে। তার মানে কি এই পানি ফোটানোর কাজটা নীরা করতেছে। দ্য ডগ রানস, কুকুর দৌড়ায়। হি রানস দ্য ডগ, হি রানস দ্য ডগ। এখানে দেখেন হি রানস দ্য ডগ, এটা কিন্তু কি, এটা কিন্তু পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপরে তমা লার্নস ইংলিশ, তমা লার্নস ইংলিশ, তমা ইংলিশ শিখে, কিন্তু তমা টিচেস ইংলিশ। দেখেন এই বাক্য দুইটাই পার্থক্য কত হয়ে গেছে। দেখেন তমা লার্নস ইংলিশ, তমা নিজে ইংলিশ শিখে, আর তমা টিচেস ইংলিশ, তমা কি ইংলিশ শেখায়। তার মানে কি বুঝেছে? দেখেন যে এই লার্ন আর টিচেসের ব্যবহার কত ডিফারেন্স হয়ে গেছে না। আপনি একটা বাক্যে যে তমা লার্নস ইংলিশ, যে তমা কি ইংলিশ শিখে, নিজে শিখে, এটাতে বোঝাচ্ছে। আর তোমার লাঞ্চ, তোমার টিচেস ইংলিশ, তোমার ইংলিশ শেখায়, অন্যকে শেখানো অর্থে, তাহলে টিচেস। তারপরে শি স এ বার্ড, শি স এ বার্ড, সে একটি পাখি দেখে। কিন্তু আমরা যদি বলি যে দেখেন শি শোড এ বার্ড, সে একটি পাখি দেখায়। কাকে দেখাচ্ছে? অন্যজনকে দেখাচ্ছে। এখানে এটা কিন্তু কী ভার্ব? পজিটিভ ভার্ব। আশা করি পজিটিভ ভার্ব কোনটা আর নর্মাল ভার্ব বা ইনট্রানজিটিভ বা ট্রানজিটিভ ভার্ব কোনটা আপনারা বুঝেছেন। এখন আসেন আমরা ডিরেক্ট যদি এক্সাম্পলে চলে যাই, যে পজিটিভ ভার্বের যেমন দেখেন নিচের বলছে যে কারেক্ট সেন্টেন্স নির্ণয় করতে বলছে। এখানে কোনটা কারেক্ট? যেমন হি টিচেস মি দ্য লেসন। দেখেন সে কি অন্যজনকে শেখাচ্ছে, তাহলে অবশ্যই টিচেস হবে। এখানে কিন্তু লার্ন হবে না, লার্ন হতেছে নিজে শেখা। হি লার্নস দ্য লেসন। দেখেন হি টিচেস মি দ্য লেসন, সে আমাকে কি শেখায়। এটা দেখেন এটা কিন্তু পরীক্ষায় আসছে, এটা আপনি নর্মালি কিন্তু পারতেন না। এখন দেখেন যে হি টিচেস মি, সে অন্যজনকে শেখাচ্ছে, আমাকে শেখাচ্ছে, এই জন্য কী হবে? এখানে টিচেস ঠিক আছে। আর এখানে যদি বলতো যে হি লার্নস, তাহলে কিন্তু এটা ভুল হয়ে যেত। যেমন হি লার্নস দ্য লেসন, সে কি সে
শিখে, সে কি লেসনটি পাঠ্যতে শিখে, তাহলে এটা কিন্তু ঠিক আছে, সে নিজে শিখতেছে। আবার হি মেক্স মি লার্ন দ্য লেসন, হি মেক্স মি, সে আমাকে কি করতেছে, লার্ন দ্য লেসনস, সে আমাকে লেসনটি শিখায়। এখন আসেন যে কোনো বাক্যে যদি মেক্স থাকে, মনে করেন যে লার্ন, কোনো একটা ভার্বকে আপনি চাইলে পজিটিভ ভার্বে রূপান্তর করতে পারবেন। তার পূর্বে অবশ্যই আপনাকে কি করতে হবে, যদি মেক, লেট, গেট এগুলো পান, মেক, গেট, হ্যাভ, এই ভার্বগুলো যদি পান তাহলে মনে করবেন যে এই ভার্বগুলোর পর যদি কোনো ভার্ব থাকে তাহলে ওইটা পজিটিভ ভার্ব, এটা মনে রাখবেন। এখানে কিন্তু লার্ন কিন্তু পজিটিভ ভার্ব হিসেবে ইউজ হয়েছে। কেন ইউজ হয়েছে, তার আগে মেক, তার আগে মেক্স আছে। নর্মালি লার্ন হইতেছে কি নর্মাল ভার্ব, পজিটিভ না, আর লার্নের পজিটিভ ভার্ব হইতেছে টিচ, বাট এইখানে কিন্তু পজিটিভ ভার্ব হিসেবে ইউজ হয়েছে কারণ তার আগে মেক আছে, এটা আপনাকে বুঝতে হবে। তাহলে এই তিনোটাই কারেক্ট, এটা গেল। এখান থেকে হি রেজড হিজ হ্যান্ড, সে কী করলো, হাত তুললো, তাই তো, আরেকজনের হাত, তো এখানে কিন্তু পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। হি রেজড হিজ হ্যান্ড, এখানে রেজড হচ্ছে, এই যে রাইজ ছিল আমাদের কি দেখেন নিজে ওঠা, আর রেজ মানে কি অন্যকে তোলা। হ্যাঁ, এখানে এই জন্য আমি বলেছি যে আপনারা এই আমাদের যে এইটা দেওয়া আছে, যে টেবিলটা দেওয়া আছে পজিটিভ ভার্বের, তো এগুলো একটু দেখে রাখবেন কারণ এগুলো থেকে এটা ছিল দেখেন সপ্তম নিবন্ধন পরীক্ষায় আসছিল। তো মোটামুটি এই ছিল পজিটিভ ভার্ব। তারপর আরও পজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব, যেটা আমরা একটু আগে দেখেছি। দেখেন যে আমি বলছি যে কোনো ভার্বের মানে একটা কোনো সেন্টেন্সে যদি দেখেন যে কোনো ভার্বের পূর্বে মেক, হেল্প, গেট, হ্যাভ এগুলো আছে তাহলে ওইটা পজিটিভ ভার্ব, তাহলে ওইটাকে পজিটিভ ভার্ব ধরতে হবে। এখন আসেন আমি এই নিয়মটা নর্মালি না বুঝে ডিরেক্ট আমি এক্সাম্পল থেকে যদি আলোচনা করি তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। এখানে দেখেন হোয়েন আই ওয়াজ ইন ঢাকা আই ড্যাশ মাই আইস টেস্টেড, এখানে দেখেন আমি যখন ঢাকা ছিলাম, এটা কিন্তু পাস্ট। আবার পজিটিভ ভার্বের ক্ষেত্রে এই সাইডে যদি পাস্ট টেন্স হয়, আপনার একটা ক্লোজ যদি ফার্স্ট টেন্স হয় বা একটা সেন্টেন্স, পরবর্তী সেন্টেন্সটাও পাস্ট টেন্স হবে। একটা প্রেজেন্ট টেন্স হলে পুরোটা প্রেজেন্ট টেন্স হবে, আপনাকে এটা মনে রাখতে হবে। তাহলে দেখেন যে হোয়েন আই ওয়াজ ঢাকা, আমি যখন ঢাকা ছিলাম, আই ড্যাশ মাই আইস টেস্টেড, এটা কিন্তু পরীক্ষায় আসছে। আই ড্যাশ মাই আইস, তো আমি কী করেছিলাম দেখেন, আমি যখন ঢাকা ছিলাম আমি আই ড্যাশ মাই আইস টেস্টেড, আমি আমার কি চোখ পরীক্ষা করেছিলাম, এরকম একটা কিছু হবে। কিন্তু চোখ কি নিজে পরীক্ষা করে না, চোখ তো আরেকজনকে দিয়ে পরীক্ষা করাতে হয়, চোখ হইতেছে আরেকজনকে দিয়ে পরীক্ষা করাতে হয়। এজন্য এখানে কী ভার্ব হবে, পজিটিভ, এখানে পজিটিভ, কিন্তু টেস্টের কোনো পজিটিভ ফর্ম নাই, টেস্ট ভার্বের কোনো পজিটিভ ফর্ম নাই, টেস্টি। তো টেস্টকে আপনি পজিটিভ ফর্ম হিসেবে ব্যবহার করতে হলে এর আগে আমি বলছিলাম তিনটা ভার্ব বসতে পারে, একটা হইতেছে গেট, মেক, হ্যাভ, এই তিনটা ভার্ব বসিয়ে নর্মালি আমরা এই তিনটা ভার্ব বসিয়ে কী করি, কোনো ভার্বকে পজিটিভ ফর্মে নিয়ে যাই। এখন আসেন যে হোয়েন আই ওয়াজ ইন ঢাকা আই ড্যাশড মাই আইস টেস্টেড, আমি করেছিলাম, দেখেন এদিকে কিন্তু পাস্ট ফর্ম আছে, তাহলে এখানেও ফার্স্ট ফর্ম হবে, এই তিনটা ভার্বের যে কোনো একটার ফার্স্ট ফর্ম হবে এইখানে। তো দেখেন গেট তো পাস্ট ফর্ম না, গেটের পাস্ট ফর্ম হচ্ছে গেটেড, তো তার মানে গেট হবে না। হ্যাভও হবে না, কারণ আমরা জানি হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড। গেটিং হবে না, আইএনজি যুগ হবে না, এইদিকে যা হবে এদিকে পাস্ট টেন্স থাকলে এখানেও পাস্ট টেন্স হবে, তার মানে হ্যাড হবে, কারণ হ্যাভের ফার্স্ট ফর্ম হ্যাড, তাহলে কি বসলো এখানে, হ্যাভ বসলো, কিন্তু হ্যাভের কোন ফর্মটা বসলো, পাস্ট ফর্ম হ্যাড। তো আশা করি বুঝতে পারছেন এখানে কেন হ্যাড হলো। আপনারা কিন্তু মুখস্থ করেন, আসলে কিন্তু মুখস্থ না ব্যাপারগুলা। এরপরে একটা কোয়েশ্চেন, যেটা খুব কমন একটা কোয়েশ্চেন, আমি দেখলাম ব্যাংকেও আসছিল এই কোয়েশ্চেনটা কয়েকবার। দ্য স্পিকার ফেল টু মেক দ্য অডিয়েন্স দ্য স্পিকার ফেল টু মেক দ্য অডিয়েন্স ড্যাশ টু হিম পেশেন্টলি, এই যে মেক দেখছেন, আমি বলছিলাম যদি মেক থাকে তাহলে এখানে কি বসবে, যে ভার্বটা ওইটা ট্রানজিটিভ ভার্ব বসবে, কি পজিটিভ ভার্ব হয়ে বসবে, এখানে যে ভার্ব বসবে ওইটা পজিটিভ। তাই স্পিকার ফেল, দেখেন এখানে ফার্স্ট ফর্ম আছে, তাহলে এখানেও ভার্বের ফার্স্ট ফর্ম আসবে, আর পজিটিভ ভার্বের পূর্বে কিন্তু এই যে কি বসবে না, প্রিপোজিশন, এখানে আর বসবে না, ডিরেক্ট পজিটিভ ভার্ব বসবে। এখানে দেখেন, এখানে আপনি চাইলে দেখেন এখানে দেখেন যে ভার্বটা বসবে এটা তো অলরেডি পজিটিভ হয়ে আছে, কারণ এখানে মেক আছে,
মেক থাকলে এখানে যে ভার্বই বসবে ওটা পজিটিভ হয়ে যাবে। তো এখানে দেখেন লিসেন বসবে না, লিসেন বসবে না, কেন বসবে না আমি আপনাকে বলি। এখানে ফেইল্ড আছে, এখানে ফার্স্ট ফর্ম হবে লিসেনের, তাহলে দেখেন টু লিসেনও বসবে না। আমি বলছিলাম ডিরেক্ট এদিকে ফার্স্ট ফর্ম থাকলে এখানে ফার্স্ট ফর্ম বসবে, তার মানে লিসেন্ট হবে। দেখেন আপনারা কিন্তু এই জিনিসটা কিন্তু কী করছেন, মুখস্থ করছেন। আসলে ভাই মুখস্থ না, আপনাকে বুঝতে হবে। এই যে আই কুড নট মেন দ্য কম্পিউটার মাইসেলফ, আই কুড নট মেন দ্য কম্পিউটার মাইসেলফ, আমি কি নিজে কম্পিউটার কী করতে পারি না, মেরামত করতে পারি না। সো আই ড্যাশ অ্যাট এ শপ, দেখেন 37তম বিসিসে আসছে, অনেকে মুখস্থ করে বসে আছেন যে এইটা হবে, আসলে মুখস্থ না। দেখেন সো আই ড্যাশ অ্যাট এ শপ, তো আমি নিজে কম্পিউটার মেরামত করতে পারি না, এজন্য আমি কি দোকানে গিয়েছিলাম। কিসের জন্য? এটা কম্পিউটার, দোকানে গিয়ে কম্পিউটার মেরামত করে নিয়েছিলাম, এইটাই তো হবে। এখানে যেহেতু পাস্ট ফর্ম আছে, এখানেও ফার্স্ট ফর্ম হবে, এখানে দেখেন পাস্ট ফর্ম হবে, কিন্তু এখানে দেখেন হ্যাডটাও ফার্স্ট ফর্ম, এটাও ফার্স্ট ফর্ম, এটাও ফার্স্ট ফর্ম, ডিড হবে না, কারণ এখানে কোশ্চেন বোধক কোনো কিছু হবে না। সো আই ড্যাশ অ্যাট শপ, আই হ্যাড, আমি বুঝলাম যে এখানে যেহেতু আমি জানি যে হ্যাড বসবে, কারণ হচ্ছে যে এটা যে বার্বটা আসবে, বার্বটা কারণ এখানে কুড থাকাতে হ্যাভ হবে না। আমি জানি যে গেট, হ্যাভ, একটা কি মেক, এই তিনটার একটা বসবে। যেহেতু এখানে শুধু হ্যাডই আছে, হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড বসবে, ভালো কথা, এটা আমরা বসালাম। কিন্তু হ্যাডের পরে দেখেন হ্যাড ইট মেন্ট, কারণ আমরা জানি যে হ্যাভ হ্যাজ হ্যাডের পরে বারবার কি বলে বসে, পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। কিন্তু এখানে দেখেন এইখানেও তো এখানে দেখেন এখানে কিন্তু দুইটা জিনিস, যে এটা তো হবেই না, ডিডটা হবে না, এটাও হবে না, কারণ এখানে প্রেজেন্ট ফর্ম আছে, হেডের পরে কখনো ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে না, পাস্ট ফর্ম বসে। এখানে ম্যান্ডেট আছে, হ্যাড ম্যান্ডেট, কি অডিয়েন্স হ্যাড ম্যান্ডেট হবে না, এই ব্যক্তি তো সাবজেক্ট কি ম্যান্ডেট করছে, দ্য স্পিকার ফেল টু মেক দ্য অডিয়েন্স ড্যাশ, না সরি, আই কুড নট ম্যান দ্য কম্পিউটার, সো আই ড্যাশ অ্যাট এ শপ, আই হ্যাড ইট ম্যান্ডেড অ্যাট এ শপ, আমি এটাকে কী করেছিলাম, একটা দোকানে নিয়ে মেরামত করেছিলাম, এটাই বোঝাচ্ছে যে এটাকে একটা দোকানে নিয়ে। তো এখানে তো এই কম্পিউটার পরিবর্তে ইট ব্যবহৃত হয়েছে। তো আশা করি বুঝতে পারছেন যে কেন বাকিগুলা হলো না। আশা করি যে পজিটিভ ভার্ব থেকে কোনো কোশ্চেন যদি আসে আপনারা অ্যান্সার করতে পারবেন। তারপর আমরা রুলস রেট দেখব। 8 নম্বরটা যদি আমরা বলি, আমাদের এখানে আমরা 8 নম্বরটা দেখেন, যে এই জিনিসটা অনেক সময় দেখা যায় যে চাকরি পরীক্ষায় আসে, খুব সহজ একটা বিষয়, বাট আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। এখানে আছে সামটাইমস, একটা দেখেন সামটাইমস একসাথে, একটা আছে সাম টাইম, আর একটা আছে সাম টাইমস। এখন দেখেন তিনটে, একটার মধ্যে সাম টাইম এস নাই, একটার মধ্যে সাম টাইমস এস আছে, একটার মধ্যে সাম মাঝখানে একটা স্পেস আছে। তো এই সাম টাইম, শুধু সাম টাইম এস নাই যেটার মধ্যে, একসাথে যদি থাকে সাম টাইম, এটার সময় হইতেছে যে অনির্দিষ্ট সময়, অনেক সময়, এটার সময় হইতেছে অনির্দিষ্ট, মানে নির্দিষ্ট কোনো সময় না, অনির্দিষ্ট সময়। আবার সাম টাইম কিছু সময়, এটা মনে রাখবেন, সাম অর্থ কিছু, আর যেহেতু আলাদা কিছু সময়, এটা এভাবে মনে রাখতে পারেন, কিছু সময়। আবার সামটাইমস যদি একসাথে হয়ে যায় তখন মাঝে মাঝে, এটার অর্থ হচ্ছে মাঝে মাঝে। আমি যদি এক্সাম্পল দিই, দেখেন হি ওয়াজ সাম টাইম কি টিচ অফ দিস কলেজ, হি ওয়াজ সাম টাইম টিচ অফ দিস কলেজ। এই যে এখানে দেখেন এটা কিন্তু কি হয়েছে, পজিটিভ ভার্ব হিসেবে কিন্তু ব্যবহৃত হয়েছে, এখানে চলে আসছে। আপনি এখানে ধরতে পারবেন যে এটা পজিটিভ ভার্ব হিসেবে, কারণ টিচ এখানে লার্ন হইলে সে নিজে, কিন্তু টিচ যেহেতু আছে এটা পজিটিভ, তাহলে হি ওয়াজ সাম টাইম টিচ অফ হিজ কলেজ, অফ দিস কলেজ। এইখানে সে কি অনির্দিষ্ট সময়, মানে অনেক সময় সে কি করছে, শিক্ষা দিয়েছিল বা টিচিং করিয়েছিল এইখানে, এই কলেজে। তো হি বিকাম এ টিচার ফর সাম টাইম, এই যে এখানে দেখেন সাম টাইম, এটাতে কি বলছে, কিছু সময়ের জন্য সে কি টিচার হয়েছিল। হি বিকাম এ টিচার ফর সাম টাইম, কিছু সময়ের জন্য। সামটাইমস হি কামস হেয়ার, মাঝে মাঝে সে এখানে আসে। তো আপনি বুঝতেছেন এই যে সামটাইমস এটা মানে মাঝে মাঝে, আর সাম এই সাম মানে সময়, আর এটা মানে কিছু। তো আপনাকে বুঝতে হবে যে কোন সেন্টেন্সে আপনি কোনটা ব্যবহার করবেন। অনেক পরীক্ষায় দেখা যায় যে এগুলো দিয়ে দেয় যে কোনটার অর্থ কী, বা একটা সেন্টেন্স দিয়ে দেয় ওইখানে কোনটা বসবে। যেমন আমি যদি বলি যে ড্যাশ গো টু হি ড্যাশ গো টু, আমি যদি দিই হি ড্যাশ গো টু
রিলেটিভস হাউস যদি দেন তো হি ড্যাশ গো টু রিলেটিভস হাউস। মানুষ কী করে, সব সময় কি রিলেটিভসের হাউস যায় না, মাঝে মাঝে। তাহলে এখানে কি হবে, সাম টাইম সে, না সামটাইমস কিন্তু একসাথে হবে এখানে, সরি, সামটাইমস একসাথে হবে, সে মাঝে মাঝে যায়, সব সময় তো যায় না, বা কিছু সময়ও যায় না, সে কী কর মাঝে মাঝে কি রিলেটিভের বাসায় যায়। তো আপনাকে এগুলো বুঝতে হবে। তারপর আমরা 19 নম্বর নিয়মটা দেখব। 19 নম্বর নিয়মটা হচ্ছে যে একটা হচ্ছে মেনি এবং মেনি এ দেখেন, মেনি এর পরে নাউন ও ভার্ব দুইটা প্লুরাল হয়। মেনি এর পরে নাউন, শুধু মেনি যদি থাকে তারপরে নাউন এবং ভার্ব দুইটাই প্লুরাল হবে, আর মেনি এ তারপরে নাউন এবং ভার্ব দুইটাই সিঙ্গুলার হবে। এটা মনে রাখার সিস্টেম দেখেন, যদি যদি থাকে মনে করবেন একটি, আর একটি হলে ভার্ব এবং নাউন দুইটাই সিঙ্গুলার হয়। আর মেনি এর পরে দেখেন কোনো কিছু নেই, মেনি এর পরে নেই, যদি না থাকে মেনি এর পরে, তাহলে নাউন এবং ভার্ব দুইটাই প্লুরাল হবে। যেমন দেখেন আমি যদি এটা বলি মেনি বয়েস, দেখেন মেনির পরে নাই, না থাকাতে দেখেন বয়টা হয়ে গেছে বয়েস। আবার ভার্ব এখানে হ্যাজ হবে না, হ্যাভ হয়েছে কেন, হ্যাজ হইতেছে সিঙ্গুলার ভার্ব, আর হ্যাভের প্লুরাল ভার্ব হ্যাভ, এই জন্য এখানে হ্যাভ হয়েছে। এখন আসেন পরেরটা কিন্তু যোগাযোগ মন্ত্রণালয় 2007 সালে আসছে। এটা যদি আমি দেখি, মেনি এ ম্যান ড্যাশ ট্রাইড টু কমপ্লিট দ্য ওয়ার্ক, এখানে কি বলবে দেখেন, মেনি এ আছে, মেনির পরে কি আছে, আছে, থাকলেই ভার্ব সিঙ্গুলার হবে। এখানে আমাদের খুঁজতে হবে কোন ভার্বটা সিঙ্গুলার। আমরা জানি আর কিন্তু প্লুরাল ভার্ব, ওয়ারও কি প্লুরাল ভার্ব, হ্যাভও কি প্লুরাল। তাহলে এখানে একমাত্র সিঙ্গুলার ভার্ব আছে কোনটা, হ্যাজ, তো হ্যাজ হয়ে গেল। তো আপনি যদি এই নিয়মটা যদি জানেন যে মেনি এর পরে কি বুঝবে, নাউন ও ভার্ব দুইটাই প্লুরাল, আর মেনি এ নাউন ও ভার্ব দুইটাই কী হবে, সিঙ্গুলার হবে। পরবর্তী যে জিনিসটা আমরা আলোচনা করব এটা হচ্ছে অবজেক্ট ভার্সেস কমপ্লিমেন্ট। অবজেক্ট কোনটা, কমপ্লিমেন্ট কোনটা, আশা করি যে এটা দেখার পর আপনার আর সমস্যা হবে না, আপনি অবজেক্ট আর কমপ্লিমেন্ট দুইটাই বুঝতে পারবেন। এখানে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট আমি এক কথায় বুঝিয়ে দিব আপনাদেরকে, সাবজেক্ট প্লাস অবজেক্ট দ্বারা যদি সাবজেক্ট যে ব্যক্তি বা সাবজেক্ট যে জিনিসটা ওইটাকেই বোঝানো হয়। অবজেক্ট দ্বারা যদি সাবজেক্ট যে ব্যক্তি অথবা যে বস্তু যাই বলেন, যদি সেম জিনিসকে বোঝানো হয় তাহলে সেটা হয়ে যাবে কমপ্লিমেন্ট। কিন্তু দুইটা যদি আলাদা আলাদা বিষয় হয়, যে সাবজেক্ট একটা জিনিস আবার অবজেক্ট হইতেছে আরেকটা জিনিস, তখন এটাকে অবজেক্ট বলা হবে। এই অবজেক্টটাকে কমপ্লিমেন্ট বলা হবে। এটা তো নর্মালি অবজেক্টটাকে কমপ্লিমেন্ট বলা হবে তখন দেখা যাবে এই অবজেক্ট দ্বারা এই সাবজেক্টকে বোঝানো হয়েছে। অবজেক্ট দ্বারা কাকে বোঝানো হয়েছে, সাবজেক্টকে। এখন অবজেক্ট দুই প্রকার, অবজেক্ট মোটামুটি ডিরেক্ট অবজেক্ট মানে বস্তুবাচক, আর ইনডিরেক্ট অবজেক্ট মানে প্রাণীবাচক। এই জিনিসটা মনে রাখেন, একটা ডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। এখন দেখেন যে আমি যেভাবে বললাম যে এক্সাম্পল যদি আমরা দেখি তাহলে কিন্তু আপনি খুব সুন্দর বুঝতে পারবেন যে অবজেক্ট আর কমপ্লিমেন্ট জিনিসটা আপনারা হয়তো অনেকেই জানেন না বা অনেকেই জানেন, কিন্তু আজকে একদম ক্লিয়ার হয়ে যাবে যে অবজেক্ট কোনটা। আর আগে আমরা দেখবো যে ডিরেক্ট অবজেক্ট কোনটা, ইনডিরেক্ট অবজেক্ট কোনটা। এখানে দেখেন হি গেভ মি এ রেড রোজ, সে আমাকে দিল, এখানে দুইটা অবজেক্ট, সে আমাকে দিল একটা কি লাল গোলাপ, দিয়েছিল আমাকে একটা লাল গোলাপ। আমি বলেছিলাম যে ব্যক্তিবাচক যেটা ওইটা হবে কি ইনডিরেক্ট অবজেক্ট, ব্যক্তিবাচক যেটা ওইটাকে ব্যক্তি বোঝাবে যাকে দ্বারা, ওইটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। আর ব্যক্তি বা প্রাণী এরকম যদি কিছু বোঝায় তাহলে ওইটা হবে ইনডিরেক্ট অবজেক্ট। তার মানে মি, এটা দ্বারা মানুষ বোঝানো হয়েছে বা প্রাণী বোঝানো হয়েছে, এই জন্য এটা হবে কি ইনডিরেক্ট অবজেক্ট। বাট এই রেড রোজ এটা কিন্তু ডিরেক্ট অবজেক্ট, এটা দ্বারা একটা কি বোঝানো হয়েছে, এটা দ্বারা কি বোঝানো হয়েছে দেখেন, হি গেভ মি এ রেড রোজ, তো রোজ দ্বারা কিন্তু বস্তুবাচক কোনো কিছু বোঝানো হয়েছে, এই জন্য এটা কি ডিরেক্ট অবজেক্ট। তার মানে যে ডিরেক্ট অবজেক্ট কোনটা আর ইনডিরেক্ট অবজেক্ট কোনটা আপনারা হয়তো বুঝতেছেন। যেমন হি গেভ মি এ রেড রোজ, এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, যেহেতু এটা ব্যক্তিবাচক, এটা হচ্ছে না, যেটা হচ্ছে বস্তুবাচক,
এই জন্য এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আর মি এটা হচ্ছে প্রাণীবাচক বা ব্যক্তিবাচক, এই জন্য এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। অনেকে ভাবে যে যেটা আগে বসবে ওইটা ইনডিরেক্ট অবজেক্ট, পরেরটা ডিরেক্ট অবজেক্ট। ব্যাপারটা তা না। যদি আপনি কোনো বস্তুবাচক কিছু বোঝানো হয় তাহলে ডিরেক্ট অবজেক্ট, আর যদি ব্যক্তিবাচক বা প্রাণীবাচক কোনো কিছু বোঝানো হয় তাহলে ইনডিরেক্ট অবজেক্ট। আশা করি এটাও বুঝতে পারছেন। এখন আসেন যে আমি কমপ্লিমেন্ট তো আমরা দেখলাম। এখন কমপ্লিমেন্ট 3 প্রকার। নর্মালি কমপ্লিমেন্ট হচ্ছে 3 প্রকার। দেখেন, নাউন কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট আর একটা অ্যাডভার্ব কমপ্লিমেন্ট। তো সিকোয়েন্স মানে বাক্যে কীভাবে বসবে দেখেন, সবার আগে বাক্যে যদি কমপ্লিমেন্ট তিনোটাই যদি বসে, একটা বাক্যে 3টা কমপ্লিমেন্টও ব্যবহার হতে পারে, একটা বাক্যে 3টা কমপ্লিমেন্ট একসাথে ব্যবহার হতে পারে, তাহলে আপনি প্রথমে বসবে অ্যাডভার্ব কমপ্লিমেন্ট, তারপরে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, তারপরে নাউন কমপ্লিমেন্ট। কি বসবে? 3টার মধ্যে একটা বাক্যে 3টা কমপ্লিমেন্ট যদি থাকে তাহলে প্রথমে বসবে কি অ্যাডভার্ব কমপ্লিমেন্ট, তারপরে বসবে অ্যাডজেক্টিভ, তারপরে বসবে নাউন কমপ্লিমেন্ট। যেমন হি ইজ ভেরি ক্লেভার গভর্নর। দেখেন, হি ইজ ভেরি ক্লেভার গভর্নর, তাহলে এটা হচ্ছে কি নাউন কমপ্লিমেন্ট। এটা কি নাউন কমপ্লিমেন্ট। আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট ক্লেভার, দেখেন। আর এটা হচ্ছে অ্যাডভার্ব। এখন আপনি বুঝবেন যে এটা যে কমপ্লিমেন্ট, এগুলো যে কমপ্লিমেন্ট আমি কীভাবে বুঝবো? যেমন হি ইজ ভেরি ক্লেভার গভর্নমেন্ট। গভর্নমেন্ট। দেখেন, এই যে আমি বুঝলাম কি আপনি কমপ্লিমেন্ট কীভাবে, এটা অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট, এটা বোঝার জন্য আমি বলছিলাম যে এই অবজেক্ট যেটা এখানে দেখেন, এটা অবজেক্ট দ্বারা যদি সাবজেক্টে বোঝানো হয়। দেখেন, গভর্নমেন্ট, হি ইজ ভেরি ক্লেভার গভর্নমেন্ট, তা বুঝেছি সে খুব চালাক সরকার, গভর্নর। যাই হোক, সে খুব চালাক, এরকম বোঝাইছে না। এই গভর্নর দ্বারা কাকে বোঝানো হয়েছে? সে খুব চালাক গভর্নর, এটাতে কাকে বোঝানো হয়েছে? এই হিটাকেই বোঝানো হয়েছে। তার মানে এটা কি অবজেক্ট না, এটা হচ্ছে কি কমপ্লিমেন্ট। যেমন হি টক্স উইথ মি, আমি যদি বলি উইথ মি, এখানে দেখেন হি টক্স উইথ মি, এখানে হি এক জিনিস আর এটা হচ্ছে অবজেক্ট। এই মিটা কি হি? না, মিটা কিন্তু মি দ্বারা কি তাকে বোঝানো হয়েছে? না, মি দ্বারা আমাকে বোঝানো হয়েছে। তার মানে এখানে দেখেন সাবজেক্ট আর অবজেক্ট ভিন্ন জিনিস, তখন এটাকে অবজেক্ট বলা হবে, এটাকে কিন্তু কমপ্লিমেন্ট বলা যাবে না। বাট এখানে হি ইজ ভেরি ক্লেভার গভর্নর, এই গভর্নর দ্বারা হিকেই বোঝানো আছে। যখন এই অবজেক্ট দ্বারা সাবজেক্টেই বোঝানো হবে তখন তাকে কী বলা হবে? কমপ্লিমেন্ট। এখন তারপরে একটা এক্সাম্পল দেখি। দেখেন, অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা 2004 আসছে, শেক্সপিয়র ইজ এ প্লেরাইট। শেক্সপিয়র ইজ এ প্লেরাইট মানে নাট্যকার। এখানে কী বলা হয়েছে? শেক্সপিয়র একজন নাট্যকার। তো এই নাট্যকার দ্বারা কাকে বোঝানো হয়েছে? শেক্সপিয়রকে। নাট্যকার বলতে কাকে বোঝানো হচ্ছে? শেক্সপিয়র ইজ এ প্লেরাইট। তার মানে এটা কি কমপ্লিমেন্ট। এ দেখেন, পরীক্ষা কিন্তু আসবে যে নিচের কোনটি কমপ্লিমেন্ট, এভাবে দেওয়া থাকবে। তো আশা করি যে ভালো লাগছে ভিডিওটা। যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা কিন্তু টাকা নিয়ে কোনো কোর্স করাই না, বা চাইলে আমাদের কোর্সগুলো আমরা পেইডও করতে পারতাম। দেখবেন যে অনেক ইউটিউব চ্যানেল, অনেক ফেসবুক গ্রুপে টাকা নিয়ে তারা এই ক্লাসগুলোয় টাকা নিয়ে দিচ্ছে, আর আমরা কিন্তু আপনাদেরকে ফ্রি দিচ্ছি। জাস্ট আমরা বলছি যে আমাদের এই বইগুলো একটু দেখবেন। আমাদের প্রকাশনীর 4টা বই আছে, জব ম্যাথ, জব ইংলিশ, জব ডাইজেস্ট, আর হচ্ছে জব রিটেন ম্যাথ। এই 3টা বই যদি কেউ পড়েন, জব ম্যাথ, জব ইংলিশ, জব ডাইজেস্ট, মোটামুটি প্রাইমারি, নিবন্ধন, দ্বিতীয় তৃতীয় শ্রেণীর পরীক্ষায় সে টিকতে পারবে। ভালো করে পড়তে হবে, আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখবে। আর যদি কেউ পড়ে, আর আমাদের যে জব ম্যাথ বই, এটার কথা মানে কি বলবো, এটা তো মোটামুটি সবার মুখে মুখেই বা অনেক পপুলার। কারণ এই সম্পূর্ণ বইটা 508টা ম্যাথ আছে। তো 508টা ম্যাথ ডিটেলস সহকারে আমাদের এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তো কেউ যদি আমাদের এই ম্যাথগুলো ভিডিওগুলো দেখে কেউ যদি বইটা সমাধান করে, ইনশাল্লাহ ম্যাথে তার আর কোনো প্রবলেম থাকবে না। বা মোটামুটি যত চাকরির পরীক্ষা হয়েছে আমাদের বইটা পাবলিশ হওয়ার পর 90 থেকে 100% কমন পড়ছে প্রত্যেকটা চাকরির পরীক্ষায়। এই জন্য বলবো আমাদের সাজেশন ভিত্তিক 3টা বই, প্রিলির জন্য 3টা, জব ম্যাথ, জব ইংলিশ, জব ডাইজেস্ট, আর হচ্ছে রিটেন ম্যাথের জন্য একটা বই, জব রিটেন ম্যাথ। এই 4টা বই কেউ যদি ভালোভাবে পড়তে পারেন, ইনশাল্লাহ মোটামুটি যে কোনো সরকারি চাকরিতে টিকার জন্য যে মার্ক, আপনি ওই মার্কটা পাবেন, এতটুকু আমি বলতে পারি। আর অবশ্যই ভিডিও কেমন লাগছে জানাবেন। আমরা যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী যে 80টা নিয়ম আছে আমরা ধীরে ধীরে আলোচনা করব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।